ইসরায়েল ইরানে পাল্টাপাল্টি হামলা, অভিযান হয়েছে বাহরাইন ও আরব আমিরাতেও। ইরাকে মার্কিন রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্তের ঘটনায় তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর দায় স্বীকার। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে নবনিযুক্ত স্পিকার, ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আবারও ফ্যাসিবাদের উত্থান হয়, এমন কিছু না করতে দলগুলোর প্রতি আহ্বান। ঈদ যাত্রার প্রথম দিনে সময় মতোই কমলাপুর ছেড়ে যাচ্ছে সব ট্রেন। প্রায় 42,000 যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্য। বাসে বাড়তি ভাড়া আদায় বন্ধে গাবতলীতে পুলিশের অভিযান। আমরা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, ট্রেনেতে করে অনেক যেতে ভাল লাগে। ট্রেনে বাড়ি যাচ্ছি ঈদ করতে, দাদা বাড়ি সাথে ঈদ করতে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, অনেক মজা হচ্ছে। বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। জানাজা শেষে 4 জনের দাফন সম্পন্ন, বাকি 10 জনকে সমাহিত করার প্রস্তুতি চলছে। অনলাইনে চটকদার বিজ্ঞাপনে ফর্সা হওয়ার ফাঁদ, গ্যারান্টি দিয়ে বিক্রি হচ্ছে প্রসাধনী, অধিকাংশই নকল ও ক্ষতিকর, দেখার নেই কেউ। মোস্ট অফ দ্য টাইম আমার ফেসটা ঢেকে রাখা লাগতেছে, মানে আমি একটা বিব্রতকর পরিস্থিতির ভিতরে পড়ে যাচ্ছি। যেই দেখতেছে আমাকে জিজ্ঞেস করতেছে যে ফেস এরকম হয়েছে কিভাবে। আমার এই স্কিনটা নিয়ে আমি কারোর সামনে প্রেজেন্ট হতে পারছি না। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইসরায়েলের উত্তর এবং মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জার্জির এলাকার একটি আবাসিক এলাকায় ইরানি মিসাইলের আঘাতে আহত হয়েছে অর্ধশত ইসরায়েলি। এর পাশাপাশি বাহরাইনের মার্কিন নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন স্থাপনা এবং আরব আমিরাতের বাণিজ্যিক স্থাপনায় চালানো হয় হামলা। এই অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে আওয়াজ সহ ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি 1300 ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছড়ে ইরানের সামরিক বাহিনী। বিভিন্ন পাল্লা এবং সক্ষমতার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে IRGC। এসব ক্ষেপণাস্ত্র রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্জির শহর। বেশ কয়েকটি স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। এতে ক্ষয়ক্ষতি হয় নিরাপত্তা চৌকি, আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা। আগুন জ্বলতে দেখা যায় বেশ কয়েকটি স্থানে। ইসরায়েলের স্থানীয় প্রশাসন বলছে ইরানের হামলায় অর্ধশত ইসরায়েলি আহত হয়েছে। এ অবস্থায় ইরানকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আমরা ইরানের পরমাণু এবং মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেব। এরই মধ্যে তাদের বিভিন্ন বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। IRGC এবং বাসিস ফোর্সের কোমর ভেঙে দেওয়া হবে। শুধু ইসরায়েলি নয়, নতুন করে হামলা চালানো হয়েছে আরব আমিরাত এবং বাহরাইনেও। এর মধ্যে দুবাইয়ের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে টার্গেট করা হয়। ইরানের দাবি মার্কিন মালিকানাধীন ছিল এসব স্থাপনা। অন্যদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলে হামলা। এদিকে ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত আছে মার্কিন এবং ইসরায়েলি যৌথ অভিযান। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত 200 টার্গেটে সফল হামলা চালায় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দুর্ঘটনা নাকি হামলা? ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং এয়ারক্রাফট নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও হামলার দাবি করেছে ইরানপন্থী ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। গুঞ্জন উঠেছে মাঝ আকাশে 2 উড়োজাহানের সংঘর্ষেরও। এই ঘটনার পর বিধ্বস্ত আকাশযানটির 5 সেনার পরিণতি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানে অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি KC-135 মডেলের রিফুয়েলিং এয়ারক্রাফট। অভিযানের সময় ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশ থেকে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয় উড়োযান দুটির একটি। পরে মার্কিন সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির কথা স্বীকার করে। এই ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক চিনুক হেলিকপ্টার ও কম্বাট কিং উড়োজাহাজ। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দাবি করে বিবৃতি দেয় মার্কিন সেন্টকম।
উল্লেখ করা হয় কোনো হামলা কিংবা ফ্রেন্ডলি ফায়ারে বিধ্বস্ত হয়নি রিফুয়েলিং আকাশযানটি। তবে ট্যাঙ্কারটিতে মিসাইল হামলার দাবি করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। অবশ্য বেশ কিছু সূত্র বলছে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়েছিল রিফুয়েলিং ট্যাঙ্কার দুইটি, যার ফলে হয় দুর্ঘটনা। এদিকে ইসরায়েলের বিমানবন্দরে অবতরণের পর বেঁচে যাওয়া আকাশযানটিতেও ধরা পড়ে ক্ষয়ক্ষতির চিত্র। বিধ্বস্ত উড়োযানটির মডেল বোয়িংয়ের তৈরি, যা মাঝ আকাশে যুদ্ধ ও বোমারু বিমানের রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হয়। পাইলট, কো পাইলট সহ 3 জনের একটি দল পরিচালনা করে থাকে যানটি। জ্বালানি পরিবহন ছাড়াও কার্গো বহন করে থাকে এটি। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে পুরনো বহরগুলোর একটি এই KC-135। ইরানের সাথে চলমান যুদ্ধে এ নিয়ে 4টি আকাশযান খোয়ালো যুক্তরাষ্ট্র, যার মধ্যে 3টি F-15 যুদ্ধবিমান রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। 1 মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেলেও রাশিয়া তীব্র জ্বালানি সংকটের মাঝেই মস্কো থেকে তেল কিনতে পারবে সবাই। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে বিষয়টি। 12 মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম আগামী 11 এপ্রিল পর্যন্ত কেনা যাবে। বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত। রাশিয়ার জ্বালানির উপর থেকে অস্থায়ীভাবে তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 12 মার্চ পর্যন্ত রাশিয়ার প্রায় 12.5 কোটি ব্যারেলের মতো তেল বোঝাই করা হয়েছে জাহাজে, যা বিশ্বের 30টি স্থানে পৌঁছাবে। বিপুল পরিমাণে এই জ্বালানি মাত্র 5-6 দিনের সরবরাহ। জুলাই সনদ নিয়ে বিতর্ক কার্যকর সংসদ বাস্তবায়নের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করবে। স্পিকার নির্বাচিত হওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন স্পিকার। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকালে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই 34 বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। বিরোধী দলকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছি, যাতে করে নিরপেক্ষভাবে তারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারে, এবং আমরা বিরোধী দলের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি তারা সব ধরনের সহযোগিতা করবেন। সাভার থেকে ফেরার পথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। জিয়াউর রহমানের সঙ্গে রণাঙ্গনের যুদ্ধের আর খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ রাজনীতির স্মৃতিচারণ করেন স্পিকার। সংসদের প্রথম অধিবেশনে বিরোধী জোটের ওয়াকআউট প্রসঙ্গেও কথা বলেন তিনি। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি। তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। স্পিকার কথা বলেন এই সংসদকে কার্যকর করার পথের চ্যালেঞ্জ নিয়েও। চ্যালেঞ্জ দেখছে যে অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। বাংলাদেশের জনগণ কত সতর্ক, কত বিচক্ষণ। দেখেন, একটি দলকে 2/3 মেজরিটি দিয়েছে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকতো, জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা বেসামাল সংসদ। অভিনন্দন ভাই। দেশে দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃস্থাপিত হয়েছে উল্লেখ করে তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন স্পিকার, ডেপুটি স্পিকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলপথে 36 থেকে 42,000 যাত্রী সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, জানালেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
জানান এবারে রেলযাত্রায় কোনো রকমের ভোগান্তি নেই। ঈদ যাত্রায় নির্বিঘ্ন যাত্রী সেবা দিতে সরকার বদ্ধপরিকর। এছাড়াও রেলযাত্রা স্বাভাবিক ও যাত্রী চাপ সামলানোর জন্য রেলের বহরে স্পেশাল ট্রেন যুক্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। এদিকে কমলাপুর থেকে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। ভোর থেকে কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছাড়তে শুরু করে। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে কেউ ঢুকতে না পারায় নেই বাড়তি যাত্রী চাপ। ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে, চলবে 19 মার্চ পর্যন্ত। ম্যানেজমেন্টের ভুল যে এই বগির সামনে লেখা নাই যে কি কোন বগি, ইও বগি লেখা আছে, বাট এখানকার মানুষজন বলতেছে এটা ট বগি। ভোগান্তির যাতে যেন না হয় সেই জন্য আগে ফ্যামিলিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য স্টেশনে আসছি আমি। আমাদের এই সেবা অথবা যোগাযোগ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা বেশ তৎপর এবং সর্বাত্মকভাবে কাজ করছে। স্পেশাল ট্রেন আরও প্রায় 5 জোড়ার মতো আমরা যুক্ত করতে সক্ষম হয়েছি। তো সব কিছু মিলিয়ে আমাদের যে ক্যাপাসিটি আছে 36 থেকে 42 হাজার মানুষকে আমরা এই সেবাটা দিতে পারবো, যাত্রাটা নিশ্চিত করতে পারবো। ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির ট্রাফিক বিভাগ। ঈদের সময় লক্কর ঝক্কর বাস যাতে মহাসড়কে চলতে না পারে সে লক্ষ্যেই সকালে মিরপুর ও আশেপাশের বিভিন্ন বাস ওয়ার্কশপে এই অভিযান পরিচালনা করা হয়। তবে পরিদর্শনে তেমন কোনো গুরুতর ত্রুটিপূর্ণ বা চলাচলের অনুপযোগী বাসের সন্ধান মেলেনি। পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। সেখানে বিভিন্ন কাউন্টার ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হয়। আমি 2টা কারণে এসেছি। আমার কথা হচ্ছে যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা, এটা আমাদের কাছে এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যাতে লক্কর ঝক্কর বাস এখানে নামতে না পারে। আর 2 নাম্বার হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না হয়। যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়াটা যেন সবাই আদায় করে, এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের মধ্যে 4 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ভোরে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে পৌঁছায় নববধূ মিতু, তার বোন লামিয়া এবং দাদি রাশেদা বেগমের মরদেহ। সকাল 10টায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। মাইক্রোবাস চালক নাইম শেখের জানাজা হয় 11:30টায় নিজ গ্রামের বাড়ি রামপালে। এরপর সেখানে দাফন করা হয় তাকে। এছাড়া মিতুর নানির মরদেহ নেওয়া হয়েছে সালনা গ্রামে, সেখানে জানাজার পর তাকে দাফন করা হবে। এদিকে বরপক্ষে 9 জনের মরদেহ নেওয়া হয়েছে মোংলায়। দুপুরে জানাজার পর পৌর কবরস্থানে তাদের সমাহিত করা হবে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের বাবুবাড়ি এলাকায় বাসের সাথে সংঘর্ষ হয় বরযাত্রীবাহী মাইক্রোবাসের। বর কনে সহ নিহত হন পরিবারের 13 জন, মারা যান মাইক্রোবাস চালকও। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন একজনের অবস্থাও গুরুতর। পরিবারের 9 জন সদস্য আল্লাহ নিয়ে গেছে। আমরা আসলে খুবই শোকাহত। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহ নিয়ে গেছে। একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন সব ধূলোস্বর হয়ে গেল। সে আসতেই পারলো না, সে স্বামীর ঘরেই দেখলো না। এটা পরিবারে 2-3 জন বাদে বাদ বাকি সব সদস্যরা মারা গেছে। বাচ্চা কাচ্চা বলে আমাদের পরিবারে আর কেউ নেই। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাটের মোংলা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, 9 জনের জানাজা কখন শুরু হবে, তাদের দাফন করা হবে কোথায়? ইয়ামিন, শুনতে পাচ্ছেন? আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মংলা উপজেলা পরিষদের যে মাঠটি, যে মাঠে এখন জানাজার জন্য নামাজ পড়ে মুসল্লিরা সমবেত হয়েছে, এবং যে 9 জন মানুষ আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে তাদের জানাজার জন্য, তাদের যে জানাজার যে দুয়ার, সেই দুয়ার জন্য দাঁড়িয়েছে এখানে হাজার হাজার মানুষ। এইখানে আমরা দেখছি রাজনৈতিক নেতৃবৃন্দ আসছে, এখানে সকল ধরনের মানুষ আসছে, এখানে সাধারণ মানুষরা আসছে, এখানে প্রশাসনের লোকজন আসছে, সর্বস্তরের মানুষ শেষবারের মতো এই 9 জন মানুষদেরকে বিদায় জানাতে আসছে, তাদের জন্য দোয়া করতে আসছে। জানাজার নামাজটা যেহেতু দোয়া, সেজন্য তাদের জন্য শেষবারের মতো দোয়া করতে আসছে। এই দোয়াটি হয়তো আর তারা এইভাবে কখনোই করতে পারবে না। তারা সেই প্রিয় মানুষদেরকে, তারা সেই শিশুদেরকে, তারা সেই নারীদেরকে, যারা যে পরিবারের 9 জন
মানুষ তারা একসঙ্গে গতকালকে না ফেরার দেশে ফিরে গেছে। সৃষ্টিকর্তার কাছে তারা চলে গেছেন, তাদের জন্য দোয়ার জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আছে। অল্পক্ষণের মধ্যেই এখানে জানাজার নামাজ হবে। আমরা এখানে দেখছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী, যিনি এই আসনের সংসদ সদস্য ডক্টর ফরিদুল ইসলাম আসছে, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত সহ বিএনপি এবং জামাতের রাজনৈতিক নেতৃবৃন্দরা আসছে। এখানে আসছে বাগেরহাটের জেলা প্রশাসক, আসছেন পুলিশ সুপার, আসছেন এই মংলা পৌরসভায় যে সকল মানুষের সাথে যার উঠা বসা ছিল, দীর্ঘদিনের যার চলাফেরা ছিল, যার সঙ্গে সবসময়ের জন্য তাদের সাথে তাদের ভাষা আদান প্রদান হতো, কথা আদান প্রদান হতো, সেই মানুষগুলি আসছে সর্বোপরি তাদের স্বজনেরা। এই স্বজনেরা একবারের জন্য বিদায় জানাতে আসছে। তারা হয়তো আর এইভাবে কখনো তাদেরকে দেখতে পাবে না। এবং আমরা দেখছি যে হাজার হাজার মানুষ রমজানে তারা সেই নামাজ পড়ে এখানে এসে দাঁড়িয়েছে এবং তারা দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, সৃষ্টিকর্তা যেন তাদেরকে জান্নাতুল শ্রেষ্ঠ যে উত্তম মাকাম, সেই মাকামটি দান করেন। এই ছিল মংলা থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ ইয়ামিন যুক্ত হওয়ার জন্য। পদ্মা সেতু চালুর পর থেকেই পাল্টেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাটের চিত্র। এখন আর আগের মতো যাত্রী ও যানবাহনের লম্বা সারি থাকে না ঘাটে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের আগে ও পরে কিছুটা চাপ বাড়ে। এবার ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যে নানা প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বছর চারেক আগেও ঈদে ঘরমুখো মানুষের চাপে সরগরম থাকত দৌলতদিয়া ঘাট। যানবাহনের দীর্ঘ সারি, চালক ও হকারদের হাঁকডাক ছিল চিরাচরিত দৃশ্য। তবে সবই বদলে গেছে পদ্মা সেতু চালু হওয়ার পর। আগে ঈদের মৌসুমে দৈনিক দৌলতদিয়া প্রান্ত থেকে প্রায় 7,000 যানবাহন পদ্মা পারাপার হতো। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে 2,000-এরও নিচে। কমেছে যানজট, যাত্রী ভোগান্তি। লঞ্চ থেকে নেমে গাড়ি পাচ্ছে, কোনো সমস্যা নাই। অনেক দুর্ভোগ কমছে, পদ্মা সেতু হওয়ার পর অন্তত দুর্ভোগ কমছে দৌলতদিয়া মানুষের জন্য। পদ্মা সেতু হওয়ার পর থেকে এখন সরাসরি আসে, আগের মতো জাম হয় না। এবার বেশি গাড়ি রাখবো যাতে ঘাটে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। ঘরমুখো মানুষের পারাপার করতে আমরা সক্ষম হব এবং আমাদের লঞ্চ যতগুলো লঞ্চগুলো চলবে সবগুলো লঞ্চগুলি আমাদের ফিটনেস আছে। বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবার ঈদের আগে ও পরে জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক বাদে ফেরি দিয়ে সব ধরনের ট্রাক পারাপার বন্ধ থাকবে। সেই সাথে দালাল, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিভিন্ন পয়েন্টে সক্রিয় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। যারাই আসবেন আমাদের বহরে থাকা 16টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকে শটল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব। মোবাইল কোর্ট পরিচালনা করব, এর মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তাটুকু যাত্রী সাধারণ যারা আসেন তারা যাতে নিরাপদে তাদের বাড়ি ফেরাটা স্বস্তিদায়ক এবং আরামদায়ক করতে পারি, আমরা সেজন্য সহযোগিতা করব। এছাড়াও ঘাট এলাকায় সড়কে আলোকসজ্জা, যাত্রীদের জন্য সুপেয় পানি ও টয়লেটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঈদের আগেই ফর্সা হতে চান? রাতে ক্রিম ব্যবহার করে সকালেই ফর্সা, রীতিমতো গ্যারান্টি দিয়ে ত্বক ফর্সা করার বিজ্ঞাপন ফেসবুক জুড়ে। দাবি করা হচ্ছে তাদের ক্রিম ব্যবহার করলে জন্মগত কালো দাগও মুছে যাবে এক নিমিষে। এসব প্রসাধনী কোনোটা নকল, কোনোটা অনুমোদনহীন। ল্যাব পরীক্ষায় ক্ষতিকর ভারী ধাতু মার্কারি মিলেছে 24,000 গুণ পর্যন্ত। ফলে ফর্সা হতে গিয়ে উল্টো ত্বক নষ্ট হচ্ছে অসংখ্য মানুষের। অনলাইনে প্রসাধনী বিক্রি এই বেপরোয়া বাজার নিয়ন্ত্রণে মাথা ব্যথা নেই কারো। হাসান মিজবার রিপোর্ট। তারা সবাই প্রসাধনী বিক্রেতা। কেউ দিচ্ছেন 7 দিনে ফর্সা হওয়ার নিশ্চয়তা, কেউ আবার দিচ্ছেন রাতে ক্রিম ব্যবহারের পর সকালেই ফর্সা হওয়ার গ্যারান্টি। এত সময়ের প্রয়োজন হয় না কারো কারো, 15 মিনিটেই নাকি ফর্সা হওয়া সম্ভব। মূলত বিক্রি বাড়াতেই যা খুশি তাই বলে থাকেন তারা। এই ক্রিমটা যদি কেউ ইউজ করে সে গ্যারান্টি ফর্সা হবে, এবং যদি কেউ ফর্সা না হয় তাহলে তার টাকা ব্যাক দিব। বাইব্রাউন কালো স্কিন পর্যন্ত একদম দুধের মতো ফর্সা করে দিবে। হ্যাঁ, একটা বইলো কমেন্ট করছে সাহস থাকলে ফিল্টার ছাড়া আই দিয়ে শিরিন। শুন না, আইসিও তো বাজে বাজে কমেন্ট না কইরা নাইট ক্রিম ব্যবহার করো, তুমি সুন্দর হইতে পারবা, বুঝছো না? রাতে আপনি একটা ইমাজিনারি লুকে নিয়ে আসবেন, মানে যেটা দেখলে সবাই মনে করবে ওহ মাই গড, এরকম ত্বক তো আমি স্বপ্নে দেখি। মান্নাত বিউটি শপ যেন আরো এক ধাপ এগিয়ে। তারা দিচ্ছে রং ফর্সা হওয়ার মানি ব্যাগ গ্যারান্টি কার্ড। যদি কাজ না হয় তাহলে আপনারা মানি ব্যাগ গ্যারান্টি পাবেন।
রাজধানীর ইস্টার্ন মল্লিকায় তাদের শোরুমে গেলে জানানো হয় ক্রিমগুলো তুরস্ক, চীন ও কোরিয়া থেকে আমদানি করা। তবে মোড়কের গায়ে লেখা নেই কোম্পানির নাম, দোকানি দেখাতে পারেননি আমদানির কোনো কাগজ। লাগেজের মাধ্যমে আসে, আমরা ওইভাবেই করি। এটা যে টার্কি থেকে এসছে, এখানে আপনারা গ্যারান্টি দিচ্ছেন এটা মাখলে 100% ফর্সা হবে, এইটা কোন কোম্পানি বানিয়েছে একটু দেখান তো। কোম্পানির কোনো নাম লেখা নাই। ক্রেতাদের কাছে রং ফর্সা করার গ্যারান্টি দিয়ে এই ক্রিম বিক্রি করা হলেও দোকানের কর্মচারীদের কেউই তা ব্যবহার করেন না। আমি ব্যবহার করছি না, অন্য কেউ তো ব্যবহার করছে, মার্কেটের মেয়েরা ব্যবহার করছে। আমার সেনসিটিভ স্কিন, এই জন্য। ঈদের আগে বাড়ে প্রসাধনীর চাহিদা, তাই হয়তো ফেসবুক জুড়ে শত শত পেজে নানা প্রসাধনীর বিজ্ঞাপন। হঠাৎ ফর্সা করে দেবে এমন কি আছে তাদের ক্রিমে? সেই উত্তর উঠে এসেছে পরিবেশ ও সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান এসডোর গবেষণায়। রাজধানীর বিভিন্ন দোকান ও অনলাইন থেকে সংগ্রহ করা 26টি নমুনা পরীক্ষা করা হয় সুইজারল্যান্ডের একটি ল্যাবে। এসব ক্রিমে 24,000 ppm পর্যন্ত মার্কারি পাওয়া গেছে। অথচ বিএসটিআই এর হিসেবে মার্কারির সহনীয় মাত্রা 1 ppm। মার্কারি একটা বিষ, বলা হচ্ছে মানব শরীরে 1% মানে ব্যবহার করা যাবে না, সেখানে আমরা ব্যবহার করছি এক একটা ক্রিমে 24,800 মতো ppm পার মিলিয়ন। তাহলে কি আমরা ইমাজিন করতে পারি যে কি পরিমাণ বার্নিং জিনিস আমরা তৈরি করে দিচ্ছি, মুখের মধ্যে দিচ্ছি। মার্কারি ও স্টেরয়েড যুক্ত ক্রিম ত্বকের উপরের স্তর পুড়ে ফেলে, সামনে আসে ভেতরের নতুন ত্বক এবং ফর্সা দেখায়। যে ক্রিমে ক্ষতিকর এসব উপাদান যত বেশি থাকে সেই ক্রিম তত দ্রুত ফর্সা করে। এছাড়া মার্কারি ত্বকের ভেতরে মেলানিন তৈরি হতে দেয় না। এই মেলানিনের প্রভাবেই মানুষের রং সাদা বা কালো হয়। মূলত এসব কারণেই ত্বক সাময়িকভাবে সাদা দেখায়। তিনি ইসরাত জাহান, এসেছেন ঢাকা মেডিকেলে। ক্রিম ব্যবহার করে পুড়ে গেছে মুখের ত্বক। তার মতো এমন অনেক নারী প্রতিদিন চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। মোস্ট অফ দ্য টাইম আমার ফেসটা ঢেকে রাখা লাগতেছে, মানে আমি একটা বিব্রতকর পরিস্থিতির ভিতরে পড়ে যাচ্ছি। যেই দেখতেছে আমাকে জিজ্ঞেস করতেছে যে ফেস এরকম হয়েছে কিভাবে। তো এটা হচ্ছে যে আসলে আমার জন্য সামাজিকভাবে হচ্ছে যে কষ্টদায়ক। তবে আলিশার গল্প আরও করুন। অনলাইন থেকে কেনা ক্রিমে সর্বনাশ হয়েছে তার। মুখে ব্রণের একটি দাগ সরাতে কিনেছিলেন ক্রিম, সেই দাগ তো যায়নি, উল্টো পুড়ে গেছে মুখের ত্বক। এরপর অনেক চিকিৎসা আর অর্থ ব্যয় হলেও সারেনি ক্ষত। আমার এই স্কিনটা নিয়ে আমি কারোর সামনে প্রেজেন্ট হতে পারছি না। আমার যেহেতু আপন মানুষ হলে আমার স্কিনের এই ফেসটা পছন্দ করতেছে না, তা আমি যদি বিয়ে করি সেই মানুষটার কাছে যদি খারাপ ফিল হয় তখন তো সেখানে আমার স্টে করা পসিবল হবে না। ধবধবে ফর্সা হতে অনলাইনে ক্রিম কিনে ব্যবহারের পর এই পরিণতি হয়েছে তাদের। চিকিৎসকরা বলছেন দুনিয়া জুড়ে এমন কোনো প্রসাধনী নেই যা রাতারাতি ফর্সা করতে পারে। বারবার স্টেরয়েড ইউজ করে, বারবার লাইটেনিং হোয়াইটেনিং ইউজ করে, তখন সূর্যরশ্মিভাবে স্কিন ক্যান্সার, বেসাল সেলস, কমাস সেল কার্সিনোমা দেখা দিতে পারে, ক্যান্সার দেখা দিতে পারে। আমি প্রতিনিয়তই বেশ কিছু রোগী দেখি যে যাদের এই ফর্সা করতে গিয়ে তারা আরও কালো হয়ে যাচ্ছে। এটা হলো মনোরোগ বলা হয়, যাচ্ছে আমাকে বোধহয় খারাপ দেখা যাচ্ছে, আমাকে ভালো দেখা যাচ্ছে না। এটা একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। বর্তমানে কসমেটিক্স পণ্য তদারকির দায়িত্ব বিএসটিআই থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে গেলেও এ নিয়ে নেই কোনো কার্যক্রম। আইনের সাথে সংশ্লিষ্ট বিধি যেটা করা প্রয়োজন হয়, রুলস, এইটার একটা খসড়া করে মন্ত্রণালয়ে আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। এইটা আমাদের অনুমোদন হয়ে হাতে আসলে আমরা হয়তো আইনি প্রয়োগ যেটা আপনি বলছেন এইগুলো আমরা কাজ করতে পারবো। অনুমোদনহীন এসব প্রসাধনীর দাম বিদেশি পণ্যের চেয়েও বেশি। চড়া মুনাফা ও জবাবদিহিতা না থাকায় ফেসবুকে একটা পেজ খুলেই যে কেউ শুরু করছেন ব্যবসা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, মির্জা আব্বাসের সার্বিক পরিস্থিতি কেমন? প্রধানমন্ত্রী এফআর কেয়ারে কখন পৌঁছেছেন? দেবাশিস, কিছুক্ষণ আগেই মাননীয় প্রধানমন্ত্রী এভার কেয়ারে পৌঁছেছেন, আমরা এমনটি দেখতে পেয়েছি। এবং এরপরে তিনি আসলে মির্জা আব্বাসকে, তার যে রাজনৈতিক উপদেষ্টা, তিনি তাকে দেখতে যান মাননীয় প্রধানমন্ত্রী। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, তিনি আসার আগে সেটি সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে কিন্তু তারেক রহমান আসেন এবং তিনি
মির্জা আব্বাসকে দেখতে যান। এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু মির্জা আব্বাসকে দেখতে চেয়ারপারসনের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও জানানো হয়। এবং এছাড়াও যদি বলি যে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে এবং বিকেল 3টার সময় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। আর সন্ধ্যা 6টায় তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে উদ্দেশ্যে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং গতকাল রাতে হাসপাতালে তাকে দেখতে যান কিন্তু বিএনপি মহাসচিব এবং স্থায়ী সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমাজ কল্যাণ এবং মহিলা বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এছাড়াও গতকালকে কিন্তু জামাত ইসলামের আমির তিনিও কিন্তু দেখতে আসেন এবং আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু তার জন্য দোয়া চাওয়া হচ্ছে এবং তার পরিবারের পক্ষ থেকেও দোয়া চাওয়া হচ্ছে, পাশাপাশি দলের পক্ষ থেকেও দোয়া চাওয়া হচ্ছে। সব কিছু মিলে যদি বলি যে দেশবাসীর কাছে তার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু তার জন্য দোয়া চাওয়া হচ্ছে এবং আজকে 6টা নাগাদ তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে এবং এরপরে আসলে পরবর্তী আপডেট আমরা আপনাকে জানাতে পারবো। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। ব্রিটিশ আমলে জন্ম, পরে পূর্ব পাকিস্তানের হয়ে যোগ দিয়েছিলেন সামরিক বাহিনীতে, ছিলেন পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক, এমনকি টানা 3 বার দ্রুততম মানবের খ্যাতিও অর্জন করেন। ৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীর বিক্রম খেতাবে ভূষিত হয়েছেন। রাজনীতিতে এসে টানা 6 বার সহ 7 বার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। বিভিন্ন মন্ত্রণালয় সামলিয়েছেন দক্ষতার সাথে। 82 বছরের এক জীবনে যেখানেই যুক্ত হয়েছেন সাফল্য এসেছে সেখানেই। এমনই বর্ণাঢ্য জীবন ত্রয়োদশ সংসদের নবনিযুক্ত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ৭২ সালে গণপরিষদে প্রথম স্পিকার হন শাহ আব্দুল হামিদ। মাত্র ২০ দিন পর সংসদীয় পদ্ধতির কার্যক্রমে নতুন স্পিকার যুক্ত হন মোহাম্মদুল্লাহ। মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কে স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে। সেই থেকে শুরু। এরপর সংসদীয় কার্যক্রমের ধারাবাহিকতায় এখন পর্যন্ত বাংলাদেশে 14 জন স্পিকার নির্বাচিত হয়েছেন। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। হাফিজউদ্দিন আহমদের জন্ম ২৯ অক্টোবর ১৯৪৪ সালে পৈতৃক বাড়ি ভোলার লালমোহনে। 4 ভাই ও 2 বোনের মধ্যে তিনি সবার বড়। হাফিজউদ্দিন আহমদ ১৯৫৯ সালে বরিশাল জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৬১ সালে সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল থেকে আইএ, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৪ সালে স্নাতক ও ১৯৬৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৮২ বছর বয়সী বিএনপি নেতা হাফিজউদ্দিনের কর্মজীবনের শুরুটা হয়েছিল সামরিক কর্মকর্তা হিসেবে। ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান এবং দায়িত্ব পড়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১ সালে যোগ দেন যুদ্ধে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতেই কর্মরত ছিলেন। ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন দেশ সফর করেন। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন তিনি। বিভিন্ন প্রতিযোগিতায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন তিনি। ১৯৮০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহসভাপতি ছিলেন। ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্যও নির্বাচিত হন তিনি। অবাক করা বিষয় হল ১৯৬৪, ১৯৬৫ এবং ১৯৬৬ এই ৩ মৌসুমে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানবও ছিলেন তিনি। ১০০ ও ২০০ মিটারে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণপদক জেতেন হাফিজউদ্দিন। হাফিজউদ্দিন আহমদ সেনাবাহিনী থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দেন। ১৯৮৬ সালের ৩য় ও
ও 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ভোলা 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 1992 সালে তিনি বিএনপিতে যোগ দেন। 1996 সালে ষষ্ঠ ও সপ্তম এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি এই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। 2001 থেকে 5 সালের বিএনপি সরকারের সময়ে প্রথমে পাটমন্ত্রী, পরে পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্বও পালন করেন হাফিজ উদ্দিন। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদে তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। সশস্ত্র চিত্রে শপথ 12 মার্চ 2026 ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হন এই প্রবীণ রাজনীতিবিদ। রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অস্থির জ্বালানি বাজার, যার প্রভাব পড়তে পারে বিদ্যুৎ খাতে। তাই এখন থেকে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে ফেনীতে খোদ সরকারি প্রতিষ্ঠানগুলোতেই এখনও মানা হচ্ছে না এই নির্দেশনা। দেদারসে বিদ্যুৎ অপচয় হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও। রমজানে বিকেল 3:30টায় সরকারি এই দপ্তরে শেষ হয় দিনের কার্যক্রম। তবে মধ্যরাতে যমুনার ক্যামেরায় দেখা যায় অপ্রয়োজনীয় আলো জ্বলছে তখনও। এ চিত্র ফেনীর এলজিইডি কার্যালয়ের। চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা পরিহার সহ 11 দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে কাগজে কলমে সেসব বিধান জারি থাকলেও বাস্তবে তার কোনো তোয়াক্কা নেই। এতগুলো লাইটের প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী অনুরোধ করতেছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। সাশ্রয়ের জন্য আজকে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় বন্ধ। এখন আমরা দেখি যে অন্যরা তো এরকম সচেতন দেখি না। একই চিত্র জেলা প্রশাসক কার্যালয়েও। রাত যত গভীর হয় ততই যেন বাড়ে আলোর ঝলকানি। এছাড়া জেলার বেশিরভাগ বেসরকারি দপ্তর, হোটেল ও বিপণী বিতানগুলোতেও একই অবস্থা। আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত এসব প্রতিষ্ঠান সেন্ট্রাল এসি নির্ভর হওয়ায় নেই বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা। তাই প্রশ্ন উঠেছে সাশ্রয় কার্যক্রম নিয়েও। বিভিন্ন দপ্তরে কোনো কারণ ছাড়া বাতি জ্বলছে কিংবা বিদ্যুৎ ব্যবহার করছে, এই জায়গাটা তাদেরকে সাশ্রয় করতে হবে। সরকারি দপ্তরে ফ্যানের প্রচলন উঠেই গেছে, সবগুলোকে সেন্ট্রাল এসি করা। তো সেন্ট্রাল এসি সারাক্ষণ এসি চালিয়ে কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব? সাধারণ মানুষকে তো দোষ দিয়ে লাভ নাই এবং সরকারের যারা কর্মকর্তা আছে তাদেরকেই এই বিষয়ে সজাগ হতে হবে এবং উদ্যোগী হতে হবে। জেলা প্রশাসক জানান, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের পরিপত্র অনুযায়ী কাজ শুরু করবেন তারা। উন্নয়ন সমন্বয় মিটিং হয়, যেখানে জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধানরা আসে। আমরা সেখানে একটা আলোচনা করব যেন এই বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আমরা এই অপ্রয়োজনীয় বাতিগুলো আমরা ব্যবহার না করি। সামনের দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে অপচয় রোধ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিদ্যুৎ বিভাগের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার এই পিটিআই নেতাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আবেদনের শুনানিতে ইসলামাবাদ হাইকোর্ট এই নির্দেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী। গত মাসে দল ও পরিবার অভিযোগ তোলে এক চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই হারিয়ে ফেলেছেন 73 বছরের ইমরান খান। তাকে চিকিৎসার জন্য শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের দাবিও তোলেন তারা। সামনেই আল-আকসা, কিন্তু পবিত্র মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সুযোগ নেই কারো। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তার অজুহাতে ইসরায়েল বন্ধ রেখেছে পুরো আল-আকসা। অজ্ঞতা রাস্তায় দাঁড়িয়েই মুসল্লিরা আদায় করছেন তারাবি। রমজানের শেষ ভাগে ইবাদত বঞ্চিত হচ্ছেন অন্তত 10,000 ফিলিস্তিনি, যা কয়েক দশকের ইতিহাসে বিরল। কয়েক পা এগুলেই পবিত্র আল-আকসা প্রাঙ্গণ, অথচ রাস্তায় দাঁড়িয়েই ফিলিস্তিনিরা আদায় করছেন তারাবি। সেজদায় সৃষ্টিকর্তার কাছে চাইছেন ক্ষমা প্রার্থনা।
রমজানের শেষ 10 দিন নাজাতের এ সময় আল আকসায় থাকার কথা উপচে পড়া ভিড়, অথচ যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে কঠোর বিধিনিষেধ দিয়ে রেখেছে ইসরায়েল। মসজিদ প্রাঙ্গণে খা শূন্যতা। ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের সব ধর্মীয় স্থাপনা বন্ধের দাবি করলেও স্থানীয়দের মুখে ভিন্ন কথা। আমরা ইসরায়েলি পুলিশের নির্দেশের বিরুদ্ধে নই, কিন্তু অন্য স্থানগুলো খোলা রয়েছে, সেখানে সবাই সমবেত হচ্ছেন। আল আকসায় নামাজ আদায় করাও আমাদের অধিকার। কিছুটা ভিন্ন আবহে হচ্ছে এবছরের রমজান। হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী আল আকসা বন্ধ। এটা রাজনৈতিক কোনো কারণ নয়, জীবন রক্ষার্থে সিদ্ধান্ত। মিসাইল মসজিদ সিনাগগের পার্থক্য বোঝে না। হাজার হাজার প্রার্থনাকারীদের জন্য জায়গাটি মোটেও সুরক্ষিত নয়। তারা জড়ো হলে উল্টো বিপদ ঘটতে পারে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা বলছে 1967 সালের পর থেকে আল আকসায় এমন নিষেধাজ্ঞা বিরল। সম্প্রতি 8 আরব ও মুসলিম দেশ বিষয়টি নিয়ে প্রতিবাদও জানিয়েছে। চলতি রমজান মাসে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।